আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বৃন্দ, তোমাদের সকলকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এইচএসসি পরীক্ষা 2025 আর মাত্র 13 দিন বাকি আছে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদের সর্বশেষ যে প্রস্তুতি, আমাদের পরীক্ষার যে শেষের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কিন্তু অবশ্যই অনেক ভালো হতে হবে। আমরা ইতিমধ্যেই 2টি বছর আমরা একেবারে প্রত্যেকটি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি ভালো মতো পড়ার জন্য। সবকিছু মিলিয়ে হয়তো অনেকেরই এমনও আছে যে পুরো বইটা ওইভাবে কমপ্লিট হয়নি। তবে কিছু কিছু প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু সবাই পড়েছো এরকম আছে। তো এখন সবকিছু মিলিয়ে আসলে কে কতটুকু পড়েছো বা কি করেছো না করেছো, আসলে এটা এখন বড় বিষয় নয়। এখন বড় বিষয়টা হলো তোমার জন্য যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে বা পরীক্ষার জন্য যে বিষয়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো তোমাকে অবশ্যই ভালো মতো আয়ত্তে রাখতে হবে। সেই ধারাবাহিকতায় এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রস্তুতিতে তোমাদের সকলকে আমি মনোযোগী হওয়ার জন্য আহ্বান করছি। তথ্য যোগাযোগ প্রযুক্তির আমরা প্রথম অধ্যায়ের আমরা আজকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে আমরা কয়েকটি সৃজনশীল প্রশ্ন আমরা আহ, আলোচনা করব। তো সেই সাথে তোমাদের বলবো তোমরা অবশ্যই ক্লাসটি একেবারেই মনোযোগ সহকারে দেখার জন্য, আমার কথাগুলো শোনার জন্য আমি আহ্বান করছি। তোমরা অবশ্যই ক্লাসটি ভালো মতো দেখবে এবং আয়ত্ত করার চেষ্টা করবে, মনোযোগী হওয়ার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখি, আমরা একটি ক্রিয়েটিভ কোয়েশ্চেন আমরা সলভ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ যোগাযোগ প্রযুক্তি 275, অধ্যায় 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, আইসিটি ওয়ার্ল্ড অ্যান্ড বাংলাদেশ পার্সপেক্টিভ, সৃজনশীল প্রশ্ন উত্তর। এখানে আমাদের 1 নম্বর প্রশ্নে যে বিষয়টি উল্লেখ করা আছে আমরা সেই বিষয়টি দেখার চেষ্টা করি। এখানে বলছে যে বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব হবে। কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলী কোণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে কারখানাটির ত্রিমাত্রিক মডেল প্রদান করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি 2024 সালে ঢাকা শিক্ষা বোর্ড এবং দিনাজপুর বোর্ডে, ঢাকা বোর্ড এবং দিনাজপুর বোর্ড, এই দুটি বোর্ডে 2024 সালে এসেছিল। আমরা এখানে উদ্দীপকটি করলাম, উদ্দীপকটি আমরা আরেকবার করব। উদ্দীপকটি আমরা ভালো মতো করে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করবো উদ্দীপকে কি বলেছে। এরপরে আমরা প্রশ্নে চলে যাব। বলছে যে বাংলাদেশের পোশাক তৈরির একটি প্রতিষ্ঠান, বাংলাদেশের পোশাক তৈরির একটা প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে, আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লব সেই শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে। মানে আন্তর্জাতিক মানের একটি কারখানা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছে, যেখানে মানুষের সহায়তা ছাড়াই। এখানে বলছে যে এই কারখানাটি, এই কারখানাটিতে মানুষের সহায়তা ছাড়াই, মানুষের সাহায্য সহযোগিতা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব হবে। তার মানে এখানে এই কারখানায় যে পণ্যগুলো উৎপাদন হবে, এই পণ্যগুলো আসলে মানুষের উৎপাদনের ক্ষেত্রে মানুষের কোনো সহযোগিতা লাগবে না। এখানে অ্যাকচুয়েটর একটি শব্দের কথা বলা হয়েছে এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ করা সম্ভব। তার মানে কি, এই যে অ্যাকচুয়েটরের কথা বলা হয়েছে এবং কম্পিউটারের কথা বলা হয়েছে, তাহলে এই যে অ্যাকচুয়েটর এই জিনিসটা অবশ্যই আমরা খুব ভালো মতোই জানি। এই জিনিসটা রোবোটিক্সে ব্যবহৃত হয়, অ্যাকচুয়েটর বা রোবটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এইটাতে আমার এই বিষয়টা আমি কিন্তু আমরা বুঝে নিলাম, এটা আসলে কি এখানে রোবট প্লাস রোবোটিক্স এর কথা বলা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় অংশে দেখি আমরা কি বলেছে। কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে
কারখানাটির ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করেন। আচ্ছা, এই যে কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি, তার মানে এইটা আমাদের দ্বিতীয় অংশে বলা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটির কথা। এখানে যেহেতু বলছে কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরির কথা বলা হয়েছে, ত্রিমাত্রিক মডেল প্রণয়ন করার কথা বলা হয়েছে, তার মানে অবশ্যই এটা ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে আমাদের এখানে উদ্দীপকে দুটি বিষয় সম্পর্কে এখানে ধারণা দেওয়া হয়েছে, বা দুটি বিষয় সম্পর্কে এখানে কথা বলা হয়েছে। একটি হলো রোবট বা রোবোটিক্স, আর একটি হলো কি ভার্চুয়াল রিয়েলিটি। এই দুটি। এখন আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলছে যে নকশা প্রণয়নে প্রকৌশলী গুণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথম প্রশ্নটি হলো কি, আমাদের গ নম্বর প্রশ্ন হলো নকশা প্রণয়নে প্রকৌশলী গুণের ব্যবহৃত প্রযুক্তি। তাহলে নকশা প্রণয়নে প্রকৌশলী গুণ অবশ্যই এখানে, যেহেতু কৃত্রিম সিমুলেটেড পরিবেশ তৈরি করে এখানে ত্রিমাত্রিক মডেল তৈরির কথা বলা হয়েছে, অবশ্যই এখানে কি হবে, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, আর ঘ নম্বরে বলছে উদ্দীপকে উল্লিখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি শ্রম বাজারের উপর কিরূপ প্রভাব। আচ্ছা, এই যে যে প্রযুক্তির কথা বলা হয়েছে এটা হচ্ছে মানে আমাদের এই যে পোশাক শিল্পে যে প্রযুক্তির কথা বলা হয়েছে, এই প্রযুক্তিটা হলো কি রোবোটিক্স। ঠিক আছে, তাই এই রোবোটিক্স এই প্রযুক্তিটি এই শ্রম বাজারের উপর কেমন প্রভাব ফেলবে এইটা আমাদের এখানে আলোচনা করি। ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্নটি আমরা আলোচনা করি, নকশা প্রণয়নে প্রকৌশলী গুণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা। তাহলে অবশ্যই নকশা প্রণয়নের প্রকৌশলী গুণের ব্যবহৃত প্রযুক্তি হলো কি ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি বিষয়টা কি, এটি আমাদের নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, আমাদের এখানে বলছে যে নকশা প্রণয়নে প্রকৌশলী গুণের ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি। নিম্নে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা করা হবে। ভার্চুয়াল রিয়েলিটিটা আসলে কি এটা আমাকে জানতে। ভার্চুয়াল রিয়েলিটি হলো সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ, যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হয়ে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারে, যা ব্যবহারকারীর কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ এটা হলো এমন একটি পরিবেশ যে পরিবেশটি দেখতে মনে হবে বাস্তবের এমন একটা পরিবেশ, কিন্তু আসলে বাস্তব না। ঠিক আছে, মানে বাস্তবের যে স্বাদটা সেটা এই পরিবেশে আমরা পাবো, এইটা বলা হয়েছে। অর্থাৎ একটি এটি এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত ত্রিমাত্রিক ব্যবস্থা, বলে 3D বলি আমরা, 3 ডাইমেনশন ব্যবস্থা, যা ব্যবহারের মাধ্যমে মানুষ কল্পনার জগতে প্রবেশ করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে মানুষ যা দেখে তা অনুভব করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে সৃষ্ট পরিবেশ পুরোপুরি বাস্তব পৃথিবীর মতো মনে হতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে ভার্চুয়াল পরিবেশ তৈরির জন্য হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোভস, পূর্ণাঙ্গ বডি সুইট ইত্যাদি ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হচ্ছে নকশা প্রণয়নে প্রকৌশলী গুণ যে প্রযুক্তি ব্যবহার করেছে সেই প্রযুক্তিটা আসলে কি এটা আমাদের এখানে তুলে ধরতে হবে। তাহলে সেই প্রযুক্তি হলো ভার্চুয়াল রিয়েলিটি। এই ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তিতে এর মধ্যে কি কি ঘটনা ঘটে বা এই জিনিসটা কি, এটা আমাদের এখানে কি ভালো মতো একটা উপস্থান। ঠিক আছে, আমরা আবার একটু পড়ি। নকশা প্রণয়নে প্রকৌশলী গুণের ব্যবহৃত প্রযুক্তিটি হলো কি ভার্চুয়াল রিয়েলিটি। নিম্নে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাখ্যা করা হলো। ভার্চুয়াল রিয়েলিটি হলো সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ, যেখানে ব্যবহারকারী ওই পরিবেশে মগ্ন হয়ে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করে, সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা ও অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারে, যা ব্যবহারের কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত। তার মানে কি, দেখতে বাস্তব না হলেও বাস্তবের মতো অনুভূতি প্রকাশিত হয়। অর্থাৎ এটি এক ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত ত্রিমাত্রিক ব্যবস্থা, যা ব্যবহারের মাধ্যমে মানুষ কল্পনার জগতে প্রবেশ করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে মানুষ যা দেখে তা অনুভব করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে সৃষ্ট পরিবেশ পুরোপুরি বাস্তব পৃথিবীর মতো মনে হতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে ভার্চুয়াল পরিবেশ তৈরির জন্য হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোভস, পূর্ণাঙ্গ বডি সুইট ইত্যাদি ব্যবহৃত হয়। তার মানে ভার্চুয়াল রিয়েলিটি বিষয়টা কি এটা আমাদের এখানে কি আমাদের আলোচনা। ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে উদ্দীপকে উল্লিখিত পোশাক শিল্পে ব্যবহৃত বর্ণিত যে প্রযুক্তিটি, সেই প্রযুক্তিটি শ্রম বাজারের উপর কিরূপ প্রভাব ফেলবে। আমরা এখানে উদ্দীপকে উল্লিখিত যে পোশাক শিল্পে যে প্রযুক্তি ব্যবহৃত হয় সেটি অবশ্যই আমরা জানি, সেটি হচ্ছে কি রোবোটিক্স। ঠিক আছে, আমরা এখানে দেখো, আমরা দেখেন একটু দেখার চেষ্টা করি। এখানে রোবোটিক্স এর কথা বলা হয়েছে এখানে, যে উদ্দীপকে উল্লেখিত পোশাক শিল্পে বর্ণিত প্রযুক্তিটি হলো কি রোবোটিক্স। এটি মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। রোবট শব্দটি মূলত
এসেছে চেক শব্দ রোবোটাপে, যার অর্থ হলো কি শ্রমিক। এটা কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু ভালো মতো লক্ষ্য রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা এই বিষয়গুলো কিন্তু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে এবং এগুলো মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবে। তাহলেই একমাত্র সম্ভব তোমাদের এই প্রশ্নগুলো উত্তর খাতায় সঠিকভাবে তোমরা যদি করতে পারো। অবশ্যই তোমাদের এই বিষয়গুলো আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপর কি বলছে এখানে যে এটি মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু এই যে এই বিষয়টা যে এটি মানুষের সহায়তা ছাড়াই অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্যে পোশাক শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, এটা আমাদের কিন্তু উদ্দীপক দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা, রোবট শব্দটি মূলত এসেছে চেক শব্দ রোবোটা হতে, যার অর্থ হলো শ্রম। এই যে এই যে রোবট শব্দটি আসলে কোত্থেকে এসেছে, চেক শব্দ হতে। চেক শব্দ রোবোটা হতে, এইটা এটার কথা বলছিলাম। এই যে কিছু কিছু আমাদের বিষয় আছে যেগুলো আমাদের অবশ্যই উপস্থাপন করা উচিত। হ্যাঁ, মানে ওই সংশ্লিষ্ট প্রশ্নে যদি যে কোনো কিছু যদি আমাদের এখানে চাই, অবশ্যই এই রোবট জিনিসটার উৎপত্তি বা রোবট কিভাবে আসলো, হ্যাঁ, এই যে এই বিষয়গুলো আমরা ছোট্ট করে এখানে তুলে ধরার চেষ্টা করি। আচ্ছা, রোবট হলো এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল, হ্যাঁ, রোবট হলো এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল ব্যবস্থা যা কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত। কি বলছে, রোবট হলো এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল ব্যবস্থা যা কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক, একটু ভালো করে খেয়াল, কি বলছে, রোবট হলো এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল ব্যবস্থা যা কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় যন্ত্র বা যন্ত্রমানব। রোবটে একবার কোনো প্রোগ্রাম সেট করা হলে ঠিক সেই প্রোগ্রাম অনুসারে এটি কাজ করে। ঠিক আছে, মানে এখানে আমরা এই যে যন্ত্র মানব, এই যন্ত্র মানবে আমরা একবার আমরা যে প্রোগ্রাম আমরা সেট করব, ঠিক ওই অনুসারেই কাজ করবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা একটু ভালো মতো একটু খেয়াল করি। রোগ বলছে যে কি বলছে, যে রোবটে একবার কোনো প্রোগ্রাম সেট করা হলে ঠিক সেই প্রোগ্রাম অনুসারে এটি কাজ করে। আচ্ছা, ওকে। তারপর কি বলছে, আচ্ছা তারপরে বলছে যে মানুষ ছাড়াই রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসারে সকল কাজ সম্পন্ন করে। অর্থাৎ আমাদের এখানে একটি যন্ত্রের মধ্যে আমরা যেভাবে প্রোগ্রামটা আমরা সেট করে রাখবো, যন্ত্রটা ঠিক সেভাবেই কাজ করবে। এই যে বলছে যে মানুষ ছাড়াই রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসারে সকল কাজ সম্পন্ন। যে সমস্ত রোবটকে পরিচালনার জন্য মানুষের কিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা কার্যক্রম প্রয়োজন হয়, সেগুলোকে আধা স্বয়ংক্রিয় বা সেমি অটোনোমাস রোবট বলে। মানে কিছু কিছু রোবট আছে যেগুলো নিয়ন্ত্রণ করার জন্য মানুষের কিছু কাজ করতে হয়। ঠিক আছে, বা মানুষের কিছু নিয়ন্ত্রণ বা পরিচালনা প্রয়োজন হয় যে সকল রোবটকে কাজ করানো হয়। সেটা হলো কি আমাদের কি বলতে পারি, আধা স্বয়ংক্রিয় রোবট বা সেমি অটোনোমাস রোবট। আচ্ছা, শিল্প কারখানায় এ ধরনের রোবট ব্যবহৃত হয়। দূর থেকে লেজার রশ্মি বা রিমোট কন্ট্রোলের সাহায্যে এই রোবটগুলো নিয়ন্ত্রিত হয়। রোবট মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ করতে পারে, সুতরাং রোবোটিক্স প্রযুক্তি প্রযুক্তিটি শ্রম বাজারের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এটা শ্রম বাজারের উপর ইতিবাচক প্রভাব ফেলবে, ঠিক আছে। এর নেতিবাচক প্রভাবটা হলো যে আমাদের যে শ্রমিকরা এখানে কাজ করছে, কাজ করে কিন্তু তাদের কিন্তু জীবন জীবিকা বা নির্বাহ করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই শ্রমিকরা কিন্তু চাকরি হারবে। ঠিক আছে, চাকরি হারাবে। তো এখানে এই রোবটের আমাদের এখানে ইতিবাচক প্রভাব থাকলেও আবার নেতিবাচক প্রভাবটাও কিন্তু রয়েছে। আর রোবটের এই আবিষ্কারের ফলে কিন্তু আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ম্যাক্সিমাম কাজগুলি কিন্তু দেখা যায় এই ওই যে বলছে যে আধা স্বয়ংক্রিয় রোবট বলি বা রোবট রোবটের মতো কাজ করে এরকম কিছু যন্ত্র আছে যেগুলো অটোমেটিক্যালি কিন্তু করে দিচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু আরো বেশি করে দিবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দিন দিন কিন্তু আমরা মানে একটা অলস হয়ে যাবো। অলস হয়ে যাওয়া মানে কি, আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবো। ঠিক আছে, তার মানে আমাদের আহ এক পর্যায়ে খুব অতি অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা সবাই কি হয়ে যাবো, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবো। হ্যাঁ? মানে আমাদের শরীর যে কাজ করার ক্ষেত্রে বা কাজ যখন আমরা করি তখন কিন্তু আমাদের শরীর কিন্তু মানে ফিট থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সবাই কিন্তু আনফিট করি। এটা কিন্তু একটা নেতিবাচক ব্যাপার। তো যাই হোক, আমাদের এই যে শিল্প বিপ্লবের ক্ষেত্রে বা পোশাক শিল্পে
যে প্রযুক্তিটি ব্যবহৃত হচ্ছে বা মানে বড় বড় ইয়াতে কারখানা যে ব্যবহৃত হচ্ছে এবং আরো ব্যবহৃত হবে, এই এই প্রযুক্তিটা কিন্তু কি রোবোটিক্স। এই রোবোটিক্সটা কি মানুষের সাহায্য সহযোগিতা ছাড়াই কি করে অ্যাকচুয়েটর এবং কম্পিউটারের সাহায্য নিয়ে আমাদের এই বিভিন্ন শিল্প ক্ষেত্রে কাজ কাজ করছে। আর রোবট শব্দটি আসলে মূলত এসেছে হচ্ছে এক শব্দ রোবটা থেকে, যার অর্থ হলো কি শ্রমিক। রোবটটার অর্থ হলো কি শ্রমিক। রোবট হলো এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল ব্যবস্থা যা কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত এক ধরনের স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় যন্ত্রমান। রোবটে একবার কোনো প্রোগ্রাম সেট করা হলে ঠিক সেই প্রোগ্রাম অনুসারে এটি কাজ করে। মানুষ ছাড়াই রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসারে সকল কাজ সম্পন্ন করে। যে সমস্ত রোবটকে পরিচালনার জন্য মানুষের কিছু নিয়ন্ত্রণ ও পরিচালনা কার্যক্রম প্রয়োজন হয় সেগুলোকে আধা স্বয়ংক্রিয় বা অটোনোমাস রোবট বলে। শিল্প কারখানায় এই ধরনের কিছু রোবট ব্যবহৃত হয়। দূর থেকে লেজার রশ্মি বা রিমোট কন্ট্রোলের সাহায্যে এই রোবট গুলো নিয়ন্ত্রিত হয়। রোবট মানুষের অনেক দুঃসাধ্য ও কঠিন কাজ করতে পারে এবং রোবোটিক্স প্রযুক্তিটি শ্রম বাজারের উপর ইতিবাচক প্রভাব। তবে এই নেতিবাচক প্রভাবের ক্ষেত্রে, যেটা আমি আলোচনা করলাম এর আগে, যে অনেক শ্রমিক এখানে চাকরি হারাবে, বা আমরা দিন দিন আমরা এখানে কি হয়ে যাব, দিন দিন আমরা অলস হয়ে যাবো। অলস হওয়ার কারণে আমাদের শরীরে রোগ বা রোগ ব্যাধি বৃদ্ধি পাবে। তো এটা কিন্তু এখানে নেতিবাচক দিক। ঠিক আছে। তো আসলে তো মানুষ তো এটা চিন্তা করে না, চিন্তা করে সবাই যে কিভাবে আরামায়েশ করে আসলে চলা যায়, কিভাবে আরামায়েশ করে থাকা যায়, এটাই মানুষ চিন্তা করে। কিন্তু নিজের শরীরকে সঠিকভাবে পরিচালনার জন্য নিজের শরীরকে সুস্থ রাখতে হলে অবশ্যই আমাদের কাজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কিছুটা কিছুটা না, ভালো নেতিবাচক প্রভাব ফেলে। তো এই হলো আমাদের আমাদের এক নম্বর যে ক্রিয়েটিভ কোশ্চেন, সে এক নম্বর ক্রিয়েটিভ কোশ্চেন আমরা আলোচনা করি। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমাদের ধারাবাহিকভাবে আমাদের এই ক্রিয়েটিভ কোশ্চেন গুলো আলোচনা চলবে, এই সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা চলবে। আমি মনে করি তোমরা সকলেই তোমরা সকলেই সবসময় চেষ্টা করবে যে যে বিষয়টা যখন তোমরা পড়বে তখন ওই বিষয়টা অনেক ভালো করে পড়ার চেষ্টা করবে। একবার না হয়, দুইবার না হয়, তিনবার না হয়, চারবার না হয়, এরকম বারবার কিন্তু তোমরা পড়ার চেষ্টা করবে। তাহলেই তোমরা তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে আসতে পারবে। আমি তোমাদের অবশ্যই বলবো তোমরা প্রত্যেকটি বিষয়ের যে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো রয়েছে সেই টপিক গুলো তোমরা ডিসকাস করার চেষ্টা করো, সেই টপিক গুলো তোমরা পড়ার চেষ্টা করো। তাহলে ইনশাল্লাহ তোমরা ভবিষ্যতে তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে ইনশাল্লাহ। এইচএসসি পরীক্ষায় তোমরা অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। তোমাদের সকলের সুস্থ কামনা করে আজকে আমি তো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।